কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি। বিসিবির নতুন সভাপতি বুলবুল বোর্ড সভায় সিদ্ধান্ত, অভিযোগ দায়ের না করলেও তদন্ত করবে আইসিসি, দাবি ফারুকের। আইসিসি নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে, এটা আমার কোনো ব্যাপার নেই এখানে। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না হলে আর কখনো নির্বাচন হবে না বলছে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুদান সহায়তা। জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়ে ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। পাহাড়ে বিভিন্ন স্থানে ধস, আশ্রয় কেন্দ্রে ভিড়। ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছে। সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। এবং জলাবদ্ধতার কবলে রাজধানীর বিভিন্ন সড়ক, কমছে ঈদের বেচাকেনা। কারওয়ান বাজারে নিত্যপণ্য নষ্ট হলেও প্রভাব নেই দামে। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি সুমাইরা রাত্রি। 9 মাসের ব্যবধানেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেল নতুন সভাপতি। আইসিসির গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ছেড়ে এসেছেন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের কাজ করতে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়ন নিয়ে দেশের ক্রিকেটের কর্ণধার নির্বাচিত হয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে পরিবর্তনের আশ্বাস দিলেও কতদিন থাকবেন সে বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। আর আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বুলবুলকে বেঁধে রাখা হয়নি নিয়মের বেড়াজালে, নিজের ইচ্ছের উপরই থাকতে পারবেন যতদিন খুশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ছুটির দিনে উত্তাল ক্রিকেট পাড়া, একের পর এক নাটক শেষে সত্যি হলো কয়েকদিনের ভেসে বেড়ানো গুঞ্জনটাই। মধ্যরাতে সভাপতি ফারুক আহমেদকে অব্যাহতি দেওয়ার পরপরই জরুরি বৈঠক ডাকে বিসিবি পরিচালকরা। একে একে সেখানে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুলও। স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেওয়া হয় হোম অব ক্রিকেটে। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক পদে মনোনয়ন পান বুলবুল। তাকে সভাপতি নির্বাচনের বাকি কাজটুকু সারেন বোর্ড পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুল সাহেব আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। দায়িত্ব নিয়েই কথার চেয়ে কাজে বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিলেন নবনির্বাচিত সভাপতি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার ফুলঝুরি ছোটালেন, স্বপ্ন দেখালেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার। 11 জন ক্রিকেট খেলে না, বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে। আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য। তো আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব। আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা 25 বছর ধরে টেস্ট খেলছি, আমরা ভালো পারফরমেন্স করছি, আমাদের অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জিতেছে। কেবল তাই নয়, প্রান্তিক পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ের কথাও বললেন দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। যে স্বপ্ন নিয়ে ভঙ্গুর দেশের ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তার কতটুকু পূরণ করতে পারবেন সেটি সময়ই বলে দেবে। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। এদিকে আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছেন না বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। আইসিসির কাছে অভিযোগ করার খবরটিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তবে আগের কমিটির পরিচালকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ফারুক আহমেদ। এটা হয় কি, একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা হবে হলে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে, এটা আমার কোনো ব্যাপার নেই এখানে। আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি
ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই ইয়েতে কনস্টিটিউশনে, তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নাই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার এই 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল। ডক্টর ইউনূস ছাড়া দেশের সবাই নির্বাচন চায়, তবে ডিসেম্বরে নির্বাচন না দিলে আদায় করে নেবেন জনগণ। সকালে জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশে আর কখনো নির্বাচন হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বক্তব্য দিয়েছেন। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা হয়ে শুক্রবার সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সকাল 10:30টায় পুষ্পার্ঘ অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। ডিসেম্বরে নির্বাচন না দিলে জনগণ তা আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অগ্রগতি ঠিক থাকবে না। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বক্তব্য দিয়েছেন। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে শাহাদাত বার্ষিকীর আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকিতে আছে। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। নেতাকর্মীরা বলেন, রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিএনপি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। স্বাধীনতোত্তর সময়ের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন জিয়াউর রহমান। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। জাওয়াদ মাহমুদের আরও একটি প্রতিবেদন। 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও 75 পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয় দুর্ভিক্ষ ও গণতন্ত্রহীনতার। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে 75-এর 7ই নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে 77 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। বাকশালের বিপরীতে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এর ঠিক বছরখানেক পর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতি দিয়ে কোনো লাভ নেই।
নতুন দল গঠনের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি পরিচয় করিয়ে দেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। জোর দেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের জাতীয় ঐক্যের। সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের জাতীয়তাবাদ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ প্রভাব বিস্তার করায় দেশের মানুষের মধ্যে যে শঙ্কা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেটি মোকাবেলায় জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করেছিলেন মেজর জিয়া। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেন। এক তিতিক্ষার পর 71 সালে আমরা একটা স্বাধীন জাতি পেয়েছি, একটি সাধারণ মানুষের সংগ্রামের ফলেই পেয়েছি। সুতরাং এটি যেন আর এই স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেজন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা জনগণের সামনে প্রচার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীও মনে করেন, স্বাধীনতা উত্তর সময়ে ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেশের রাজনীতিকে ঘিরে ধরেছিল। এর বিরুদ্ধেই মেজর জিয়া অবস্থান নেয় জনমানুষের নেতায় পরিণত হন। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু আমরা আধিপত্য মেনে নেব না। এই স্বপ্নটা, এটাই জিয়াউর রহমানের পলিটিক্সের মেইন, আমি বলবো যেটা বলে ক্রাক্স, কেন্দ্রবিন্দু, এবং সেটার উপর ভর করে উনি জাতীয়তাবাদের ডেফিনেশন দিয়েছেন বাংলাদেশি। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আধিপত্যবাদী অবস্থান থেকে বিএনপি সরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন ডক্টর দিলারা চৌধুরী। আওয়ামী লীগের যে রাজনীতি, ইন্ডিয়াকে তোষণ করা, ইন্ডিয়ার মানে একটা প্র্যাকটিক্যালি একটা করদরাজ্য হয়ে যাওয়া, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো। এবং আমরা এই দলটা যখন সরকার গঠন করবে তখন আমরা ইন্ডিয়ান আধিপত্যর কাছ থেকে বেরিয়ে আসব। কিন্তু এখনকার যে বিএনপি, এই বিএনপিকে আমি চিনি না। বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফের দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান ধারণ করে রাজনীতি করছেন তারা, আর সে কারণেই এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও মনে করেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। জিয়াউর রহমানকে প্রকৃতপক্ষে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্র করেছে? যারা বাংলাদেশের ভালো চায় না, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবেসে এবং আন্তরিক দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে না যাবে, এটা যারা পছন্দ করে নেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সময় এসেছিল জিয়াউর রহমান কূটনৈতিক। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শুধু একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সম্ভব নয়। ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়োজিত এক পথ সমাবেশে এমন মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, ছাত্র জনতা রাজপথে নেমে আসায় অস্তিত্ব সংকটে পড়েছিল শেখ হাসিনা, তাই তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুদান দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এই তথ্য জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয় দেশটি। টোকিও থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন মূলত টোকিওতে একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যদিও পরে সফর রূপ নেয় দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কূটনৈতিক আলাপনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় বন্ধুত্বের স্মারক হিসেবে পাশে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দুই রাষ্ট্রনেতার সামনে পরিবেশন করা হয় বন্ধুপ্রতিম দুই দেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনা।
এরপরই জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দ্বিপাক্ষিক এই বৈঠকে স্মরণ করা হয় জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেল খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকেই আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এছাড়া সফরের তৃতীয় দিনে বিভিন্ন বৈঠকে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান। মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যবসা করেছে, টাকা আয়ের জন্য নয়। জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ শেষে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, চাকরি না পেলে যোগ্যতা নেই, এটা ভাবার কোনো কারণ নেই। এ সময় চিন্তার উপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। চিন্তার উপর গুরুত্ব না দিলে বাস্তবতার কাছে থেমে যেতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. You are born as an entrepreneur, as a creative person. He said, essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person has creativity. But we are so focused on pushing it down. No creativity, just follow the orders. I said, we are not slaves. দেশের ব্যাংক ও কোষাগার খালি করে নিয়ে পালিয়েছে আগের সরকার। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানে প্রবাসীদের সাথে মতবিনিময় শেষে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা মনে করছি যে প্রবাসীরা দে উইল প্লে বিগ রোল, বিকজ আমরা বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। তো সেই জায়গায় প্রবাসীদের একটা বড় রোল আছে যে তারা এখানে ব্রিজ বিল্ডার, ব্রিজিং হিসাবে কাজ করবে। তারা আসলে জিনিসটাকে আরো বেশি এক্সপেডাইট করার জন্য যথেষ্ট হেল্প করার সুযোগ আছে। তন্ময়, গতকাল কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই টানা বৃষ্টি ছিল এবং এই টানা বৃষ্টিতে বৃহস্পতিবার কিন্তু তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। আজ দুপুর নাগাদও বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতার কবলে কিন্তু ছিল অনেক শহর। এবং এই জলাবদ্ধতার প্রভাব পড়েছে ঈদকেন্দ্রিক বেচাকেনায়। রাজধানীর নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন তাদের আজকে ছুটির দিনে যেরকম বিক্রির প্রত্যাশা ছিল সেরকম বেচা বিক্রি হয়নি এবং নগরবাসী বলছেন যে দ্রুত যেন একটি উন্নত ড্রেনেজ ব্যবস্থা করা হয় এবং এই জলাবদ্ধতা নিরসনের জন্য খাল বা জলাশয় যেগুলো রয়েছে এগুলো উদ্ধারেও যদি উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে জলাবদ্ধতার সমস্যা থেকে নিরসন পাওয়া যাবে। সহকর্মী জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে জানবো বিস্তারিত। আষাঢ়ের এখনও 2 সপ্তাহ বাকি। বর্ষার আগেই দুদিনের বৃষ্টিতে ডুবেছে রাজধানীর অনেক সড়ক অলিগলি। ভারী বৃষ্টিতে শহরের নানা স্থানে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বেড়েছে ভোগান্তি, বিপাকে নগরবাসী। জরুরি প্রয়োজনে বাড়িতে থেকে বের হয়ে অনেক জায়গায় যানবাহনের জন্য অপেক্ষায় থাকতে হয় নগরবাসীর। রয়েছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। আমার বাসা থেকে মেন রোডে রিক্সা ভাড়া 20 টাকা, সেই জায়গায় আমি আজকে 60 টাকা দিয়ে আসছি, কারণ বৃষ্টি হলেই রিক্সা ভাড়া আপনার ডাবল হয়ে যায়। মানুষ হচ্ছে না, ততটা প্যাসেঞ্জার আমরা পাচ্ছি না, তবু চেষ্টা করছি যে নিজের পেট চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য চেষ্টা করতেছি। কালকের থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ভাই, আমরা গাড়ি চালাইতেছি, কোনো যাত্রী পাইতেছি না, বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, জলাবদ্ধতা। এদিকে ব্যবসায়ীরা বলছেন জলাবদ্ধতার কারণে ঈদ কেন্দ্রিক বেচাকেনা কমেছে, এতে আর্থিক ক্ষতির মুখে তারা। আমাদের দোকান হচ্ছে এটা, এখানে পানির কারণে আমরা দোকানটা করতে হতো, দোকান খুলতে পারছি না গত 2 দিন যাবত। হালকা বৃষ্টি হইলে এখানে পানি হয়ে যায়। মানুষের একটু কেনাকাটার চাপ ছিল, গত ফ্রাইডে তো ছিল, আজকেও থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে, পানি জমের কারণে অনেক ভোগান্তি। ওইদিকে শপিং মলগুলো বন্ধ, তাই কারণে এদিকে আসছে। এই যে বিজেটি যাইতেছি, হুন্ডা রাখার জায়গা পাইতেছি না, কই রাখবো, প্রপারলি যাবো যে রাইখা পানি উঠছে, রাখবো কই।
জলাবদ্ধতা নিরসনে সব খাল জলাশয় উদ্ধারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার তদারকির আহ্বান রাজধানীবাসীর। সিটি কর্পোরেশনে আমরা বারবার বলছি, তারা এটা নিয়ে কখনো করে না, হয়তো হালকা পাতলা ড্রেন পরিষ্কার করে দেয়, কিন্তু তাতেই কোনো সমস্যার সমাধান হয় না। মানুষের মালামাল নিয়ে আইতে যাইতে বহুত পরিশ্রম হইতে আছে মানুষের। এমন সময় আছে হোন্ডা নিয়ে পড়ে যাচ্ছি, কোথায় গর্ত আছে আমরা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য, অনেক সমস্যা তৈরি করতেছে। এদিকে আবহাওয়া অফিস বলছে কয়েক জেলায় বৃষ্টি থাকতে পারে আরো 2-1 দিন। বৃষ্টিপাতের ধারাটা আজকে সহ কালকে এবং 1 তারিখ পর্যন্ত মোটামুটি কন্টিনিউ করতে পারে, ধীরে ধীরে কিছুটা কমে আসবে 1 তারিখের মধ্যে, এবং 2 তারিখ থেকে মোটামুটি আমরা একটা ফেয়ার ওয়েদার দেখতে পারবো। মানে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসতে পারে 2 তারিখ থেকে। তবে আজকে সারাদিনই সেই সিগন্যালটা থাকতে পারে, 3 নম্বর সতর্ক সংকেতটা থাকতে পারে। তবে উপকূলবাসীর জন্য একটাই বলবো, যেহেতু সিস্টেমটা চলে আসছে ল্যান্ডের দিকে, তো এতটা আতঙ্কিত হওয়ার এখন কিছু নাই, যেহেতু সিস্টেম চলে গেছে পুরোপুরি, বিপদ কেটে গেছে অনেকটা। এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদি কোর্টে 285 মিলিমিটার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সহকর্মী জাবেদ আব্দুল্লার প্রতিবেদনে দেখছিলাম জলাবদ্ধতা ও ভোগান্তির চিত্র বেশ ভালোভাবেই উঠে এসেছে। তারপরেও এখনকার অবস্থা জানতে চলে যাচ্ছে আরেক সহকর্মী তানজিম শাফিনের কাছে। তিনি আছেন রাজধানীর নিউ মার্কেট এলাকায়। শাফিন, সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ঈদ মৌসুমে এখন নিউ মার্কেটে কেনাকাটার ধুম লেগে থাকার কথা, তবে মিরপুর সড়কে জলাবদ্ধতার কারণে নূরজাহান সুপার মার্কেট, গ্লোব মার্কেট সহ আশপাশের বেশ কিছু মার্কেটের শত শত দোকান বন্ধ রাখতে হয়েছে। যে দোকানগুলো খোলা রয়েছে সেগুলোতে পৌঁছতে হলে নোংরা পানি পেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। তাই দোকানিদের ভালো ধরনের লোকসানের শঙ্কা রয়েছে। তারা বলছেন যে ক্রেতারা এই অবস্থায় আসতে চান না, এবং এই ভোগান্তির ফলে তাদের ঈদের আগে যেই ব্যবসার প্রত্যাশা ছিল সেটি হয়তো পূরণ হবে না। গত 2-3 দিনের বৃষ্টিতে লাগাতার জলাবদ্ধতা রয়েছে মিরপুর সড়কের এই অংশে, অর্থাৎ ঢাকা কলেজের ঠিক বিপরীত দিকে। আমরা যদি বলি যে আজিমপুর থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়কের যেই অংশ, সেখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখানে যানবাহন আমরা দেখেছি দিনব্যাপী যানজটের তৈরি হয়েছিল, এবং ঠিক ক্যামেরা এখন আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যানবাহন নয়, ফুটপাতও অনেকটা তলিয়ে আছে। ফুটপাত তলিয়ে থাকার কারণে চলাচলের স্বাভাবিক ধীর গতিতে সেখানে স্বাভাবিক যারা পথচারী রয়েছেন তাদেরও একটা জট লেগে গেছে। সেখান থেকে কয়েক মিটার পথ যেতে 10 মিনিট 20 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এমন অবস্থা আসলে বিপাকে পড়েছেন এখানকার ক্রেতা বিক্রেতারা সকলেই। বিক্রেতারা যেটি জানাচ্ছেন, এটি শুধুমাত্র এবছর বা এই কয়েকদিনের চিত্র নয়, এটি বছর বছর একই রকম থেকে যাচ্ছে। সিটি কর্পোরেশনের থেকে যে উদ্যোগের কথা বলছিলেন রাত্রি, আমরা দেখেছি যে একটি মাত্র পানির পাম্প এনে 2 ঘন্টা ব্যাপী সেটি দিয়ে সেচ করা হয়েছিল। তবে সেই সেচের খুব একটা ফল রাস্তায় দেখা যাচ্ছে না, কারণ এখনো সড়ক দৃশ্যমান হয়নি, পানিতেই তলিয়ে আছে। সড়কের কিছু অংশে পানি কমেছে, সেখান থেকে যান চলাচল করছে, কিন্তু সেটি আসলে পর্যাপ্ত নয়, যার ফলে যান চলাচলে যে ধীর গতি সেটিও কিন্তু লক্ষণীয়। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে নিউ মার্কেটের যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ সেটি এই জলাবদ্ধতার কারণে আসলে নষ্ট হয়ে যায়, এবং ক্রেতা বিক্রেতা উভয় ভোগান্তিতে পড়েন। ব্যবসায়ীরা লোকসান গুনে থাকেন এরকম জলাবদ্ধতার কারণে। তো রাত্রে এই ছিল আমার কাছ থেকে মিরপুর সড়কের জলাবদ্ধতার খবরের সবশেষ। জলাবদ্ধতা ও ভোগান্তির খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত ছিলেন তানজিম শাফিন। সাগরে গভীর নিম্নচাপ বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এখনও দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। এদিকে অস্বাভাবিক পানির চাপে নোয়াখালী, ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এদিকে ভারী বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও উত্তাল সাগর। ঝুঁকিতে আছে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহনকারী প্রায় 1000 লাইটারের জাহাজ। এরই মধ্যে পতেঙ্গায় নোঙর ছিঁড়ে পাথরে আটকা পড়েছে 2টি পণ্যবাহী জাহাজ। বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায়। এটা আসিল বাঁশখালীর বাইরে একদম কুতুবদিয়ার কাছাকাছি। ওখান থেকে কালকে রাত্রে যখন বাতাস আর বৃষ্টি হয়ে শুরু হয়েছে,
এরপর ওইখান থেকে এখানে চলে আসছে। নদ নদীর পানি বাড়ায় জোয়ারের তোড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। ভোলায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি, এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। মনপুরা, তজুমুদ্দিন ও লালমোহন পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। পাশাপাশি জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। উপকূলীয় জেলা বরগুনাতেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিকের চেয়ে 30 থেকে 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে অস্বাভাবিক জোয়ারে সদরের ঢোলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামে রিং বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। রাঙামাটিতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জেলার সেনাজোনের সামনে গাছ উপড়ে পড়ায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়। কুমিল্লাতেও ভারী বর্ষণে নগরীর সড়ক ও অলিগলিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এতে জেলায় বন্যার শঙ্কা বাড়ছে। ফেরদৌস আবির, এখন। দর্শক, কিছুক্ষণ আগে পাওয়া একটি খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় হতাহতের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। সড়কের উপর পাহাড় ধস হওয়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমার যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে। কুরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। সব ঠিক থাকলে পশু কেনাবেচায় ভালো লাভের প্রত্যাশা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবছর জেলায় চাহিদার তুলনায় কুরবানির পশু উদ্বৃত্ত রয়েছে। দামও ক্রেতাদের নাগালের মধ্যে থাকার আশা। রিপন হোসেনের প্রতিবেদন। যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসমতালি কোরবানির ঈদের জন্য বাংলার বস 5 ও জলহস্তি 2 নামে দুটি বড় আকারের গরু লালন পালন করেছেন। হাসমতালি 1200 কেজি ওজনের বাংলার বস এর দাম হাঁকাচ্ছেন 15 লাখ টাকা, আর 1000 কেজি ওজনের জলহস্তি 2 এর দাম চাচ্ছেন 12 লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরু দুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গরু সৌন্দর্য আছে, অনেক সময় ওজন হাইটের দিকে তাকায় না। গরু ভালো লেগে গেছে, সৌন্দর্য দুটোই 4 দাঁত, জলহস্তি 2 4 দাঁত, বস 5 ও 4 দাঁত। দেখলেই চোখ জুড়িয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমিও আসছি দেখতে। যশোরে ছোট বড় মিলিয়ে 16,000-এর বেশি গবাদি পশুর খামার রয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে গবাদি পশুর সংখ্যাও, তবে খাদ্যের দামের তুলনায় বাড়েনি পশুর দাম। কিনতেছি একরকম, খাদ্য ঠাদ্য দেওয়ার পরে ওই মনে করেন যে আমার খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই পরিমাণ দাম বলতে হয় না। বিশালি দেখা যাচ্ছে আমরা কিনতেছিলাম গত বছর 3000 টাকা কাউন, এখন কিনতেছি আমরা 6000 টাকা কাউন, পৌঁছানো দিয়ে 7000 টাকা। 1 কেজি ভুসি কিনতে গেলে 70 টাকা কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পশুপালনে বিভিন্ন সময়ে খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দেয়া হয়েছে। একই সাথে পশু হাটে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা হবে। হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সর্বাত্মক স্বাস্থ্য সেবা দিবেন। তীব্র তাপদাহের একটা বিষয় জড়িত রয়েছে হাটগুলোতে। সাধারণত আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের উন্মুক্ত হাট থাকে, সেই জায়গাটাও আমরা বিবেচনায় রাখবো যাতে পর্যাপ্ত পানি সরবরাহ সেখানে থাকে। কোরবানি ঘিরে যশোরে এবছর প্রায় 96,000 পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুত করা হয়েছে 1,14,574টি পশু। এখন যশোর। সোশ্যাল মিডিয়ায় বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেছে তার ছোট ভাই বুয়েট ছাত্র আবরার ফাইয়াজ। বৃহস্পতিবার বিকেল 5টায় শাহবাগ থানায় আবরার ফাইয়াজ সাধারণ ডায়েরি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গেল 27 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের আমলে বিচারের নামে প্রহসনের সম্পর্কে ফাইয়াজের এক পোস্ট ঘিরে তাকে ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিং করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে প্রাণনাশের হুমকি পাওয়ায় তার ও তার পরিবারের নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করেন তিনি।
রাত্রি টানা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে মানুষ যারা বের হয়েছেন ঘর থেকে বিভিন্ন কাজে তাদের অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে। তেমনিভাবে যেহেতু ছুটির দিন রয়েছিল সাপ্তাহিক, যে কারণে অনেকেই বাজারে ছুটে গিয়েছেন সকাল সকাল। যারা বাজারে গিয়েছেন তাদেরকেও ভোগান্তি পোহাতে হয়েছে, কারণ রাজধানীর কারওয়ান বাজারে জলাবদ্ধতার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই বিপাকে পড়েছেন। অনেকগুলো পণ্যও নষ্ট হয়ে গেছে। তারপরেও দোকানি যারা রয়েছেন তারা অনেকগুলো পণ্য আবার নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন। এদিকে বিক্রেতারা কিন্তু বলছেন যে বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু সবজির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে একটা প্রতিবেদন রয়েছে মাছার ইমনের, চলুন দেখে আসি। দেখে খাল মনে হলেও এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। টানা বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে সবজি সহ বিভিন্ন মালপত্র। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির প্রভাব শুক্রবারও দেখা যায় বাজারে। পানিতে নষ্ট হয় অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেন দোকানিরা। ঠিক আছে, ব্যাপারীরা রাত্রে বেচবো, বাসায় লেগে গেছে পানি, এত কম পানি, অনপানি জমা রয়েছে। কারওয়ান বাজারের মতো জায়গায় এরকম সমস্যা আসলে জনসাধারণ অনেক দুর্ভোগে মনে হয়। বৈরী আবহাওয়ায় উপস্থিতি কম দেখা গেলেও পরে বৃষ্টির বিরতিতে সমাগম বাড়ে সাধারণ ক্রেতাদের। বাজারেও দেখা যায় সবজির পর্যাপ্ত সরবরাহ। কাঁচামরিচ 40 টাকা, ঢেঁড়স পটল 30 আর টমেটো ধুন্দুল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। দু একটি ছাড়া বেশিরভাগ সবজির দামই দেখা যায় 50 টাকার কমে। যা আছে আমাদের সীমিতের মধ্যে আছে, আমরা নিতে পারছি। বর্তমান বাজারে যে সমস্ত মালামাল আছে এগুলোর দাম অনেক কম। একটা হলো কারেন্ট আর একটা হলো হাইব্রিড, একটা হলো মানিকগঞ্জের জিয়া মরিচ, একই দাম 40 টাকা করে বিক্রি করতেছি আমরা। প্রত্যেকটা কেজি প্রতিতে 10 টাকা কম। যেরকম উস্তা বেচছি 40 টাকা, এনকার 30 টাকা বেচতে পারছে। বৃষ্টিপাতের কারণে দাম কমেছে জানিয়ে বিক্রেতারা বলছেন, এমন চিত্র অব্যাহত থাকলে সরবরাহ কমলে দাম বাড়বে বেশিরভাগ সবজির। এখন মাল যেটা ঢুকিয়া গেছে এটা তো বিক্রি হইতেছে না, তার জন্য দাম কম। আবার ঢুকতে পারবো না, আবার দাম বেড়ে যাবো। যদি বৃষ্টি কমে যায় আবার চড়া দাম হয়ে যাবো। সব জায়গাতে ভাই সিন্ডিকেট থাকে, ভাই সিন্ডিকেট ছাড়া তো ব্যবসা নাই। এদিকে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, আর জাত ভেদে 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। বৃষ্টির কারণে আজকে একটু বাজারটা বাড়ছে, 10 টাকা কেজি দিতে পারছি। আমরা আজকে 160 টাকা করে ব্রয়লারটা বিক্রি করতে আসছি। কারণ দুদিন বৃষ্টি হইতেছে, মুরগির গাড়ি কম ঢুকতেছে, বাজার একটু বাড়ছে 5-10 টাকা। মুরগির বাজারটা যেন একটু স্থিতিশীল থাকে, আমাদের এই কর্তৃপক্ষের সেটা একটু নজরদারিতে রাখা উচিত। এছাড়া বৃষ্টির মধ্যে বাজারে মাছের সরবরাহ দেখা যায়। দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেই সাথে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। মাঝার ইমন, এখন, ঢাকা। তীব্র গরমের মধ্যে পবিত্র হজ পালন সহজ করতে নানা প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাস্তাঘাট শীতল রাখা থেকে শুরু করে হজযাত্রীদের সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা তো থাকছেই, চলতি বছর খুতবাও হবে সংক্ষিপ্ত। তবে প্রশাসনের তরফ থেকে যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন, চিকিৎসকরা বলছেন খরতাপে সুস্থভাবে হজ শেষ করতে ব্যক্তিগত প্রস্তুতি জরুরি। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা পবিত্র হজের সময় এগিয়ে আসছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যাত্রা শুরু করছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। মরুর দেশ সৌদি আরবে এবছর গরমের তীব্রতা নিয়ে শঙ্কায় অনেকেই। সৌদি সরকারের আনুষ্ঠানিক তথ্য, গেল বছর দেশটিতে হজ পালনের সময় প্রাণ গেছে প্রায় 1300 মানুষের। বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবে তীব্র গরমে হয়ে আসছে হজের আনুষ্ঠানিকতা। গেল বছর সর্বোচ্চ 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ উঠতে দেখেছিলেন হাজিরা। প্রচণ্ড গরমে মৃত্যু হয় 1000-এর বেশি হজযাত্রীর। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য, চলতি বছরও মক্কা মদিনা সহ পবিত্র এলাকাগুলোতে তীব্র গরমের আভাস রয়েছে। গালফ নিউজ জানিয়েছে, তাপ কমাতে সহায়ক 4 কিলোমিটার দীর্ঘ একটি সাদা রঙের সড়ক এবছর নির্মাণ করেছে সৌদি সরকার। আরাফাতের ময়দানে গিয়ে শেষ হওয়া সড়কটি ফুটপাথে সূর্যের আলো প্রতিফলনের মাধ্যমে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমাতে সক্ষম। এছাড়া বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের স্বস্তি দিতে সড়কে যোগ করা হয়েছে রাবারযুক্ত অ্যাসফল্ট। এবছর হজযাত্রীদের পরিধানযোগ্য হিট মনিটর দেবে হজ কর্তৃপক্ষ।
সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটির দেয়া স্মার্ট সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে। কিন্তু এসব কিছুই যথেষ্ট হবে না যদি হজ প্রত্যাশীরা পর্যাপ্ত পানি পান, সূর্যের তাপ প্রতিরোধ, ভিড় এড়িয়ে চলা কিন্তু দলবদ্ধ থাকা, মাস্ক পরা এবং অসুস্থ বোধ হওয়া মাত্র তা জানানোর মতো ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ না করেন। হজ প্রত্যাশীদের জন্য চলতি বছর 11টি এয়ার অ্যাম্বুলেন্স, 900 অ্যাম্বুলেন্স, 7,500-এর বেশি চিকিৎসক মোতায়েন এবং 71টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও 3টি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করেছে সৌদি আরব। গেল বছরের তুলনায় এবারের হজের মৌসুমে শয্যা বাড়ানো হয়েছে 60%। অনুমতিবিহীন হজ পালন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হচ্ছে, কারণ এই ধরনের হজ প্রত্যাশীরা পাবেন না সৌদি সরকারের কোনো সেবাই। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবারে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ লাহোরে সিরিজের দ্বিতীয় টি-20-তে স্বাগতিকদের মুখোমুখি হবে লিটন দাসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। 5 ম্যাচের সিরিজ নিরাপত্তার কারণ দেখিয়ে নামানো হয় 3 ম্যাচে। এরপর প্রথম ম্যাচেই হার বাংলাদেশের। এখন তো সিরিজ বাঁচানোই দায় ফিল সিমন্সের সামনে। আর টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তানও নেই খুব একটা ভালো ফর্মে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। এছাড়া দলটিতে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা। তবুও খাবি খাচ্ছে বাংলাদেশ দল। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিততে টাইগাররা ফিরবে সিরিজ জেতার লড়াইয়ে। আর হারলে আরও একটি সিরিজ হাতছাড়া হবে লিটনদের। শেষ করছি শান্ত বাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি। বিসিবির নতুন সভাপতি বুলবুল বোর্ড সভায় সিদ্ধান্ত, অভিযোগ দায়ের না করলে তদন্ত করবে আইসিসি, দাবি ফারুকের। আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফেরেন্স হয়েছে, এটা আমার কোনো ব্যাপার নেই এখানে। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না হলে আর কখনো নির্বাচন হবে না বলছে বিএনপি। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ ও অনুদান সহায়তা। জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়ে ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। পাহাড়ে বিভিন্ন স্থানে ধস, আশ্রয় কেন্দ্রে ভিড়। ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছে। সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। এবং জলাবদ্ধতার কবলে রাজধানীর বিভিন্ন সড়ক, কমছে ঈদের বেচাকেনা। কারওয়ান বাজারে নিত্যপণ্য নষ্ট হলেও প্রভাব নেই দামে। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।